আধারের হাত ছেড়ে দিয়ে নিজের সাইকেলের সামনে যায় তারা। আধার সাইকেলের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল, আধার আমরা এটা দিয়ে যাব? তারা হ্যাঁ মাথা নাড়িয়ে, কেন তুমি ভয় পাও? আধার ভয় পাই না, তবে তোমার হয়তো কষ্ট হয়ে যাবে আমাকে সহ চালাতে। তারা আমি কখন বললাম যে আমি চালাবো? আধার তাহলে? তারা অবভিয়াসলি তুমি চালাবে, আমি পেছনে বসব। তোমার মতো বডি বিল্ডারকে কি আমার মতো হালকা পাতলা মেয়ে বয়ে নিতে পারবে? মজা করে, দেখা যাবে তোমাকে সহ সাইকেল নিয়ে যাওয়ার পর ডায়েটিং ছাড়াই আমার অর্ধেক ওজন কমে গেছে। আধার তোমার স্মৃতি নষ্ট হলেও তুমি আগের মতোই রয়ে গেছো মেরি জান। একটুও বদলাও নিবিড়বিড় করে। তারাট কিছু বললে? আধার তা হ্যাঁ বলছিলাম, তুমি ঠিক বলছ। আমি থাকতে তুমি কেন কষ্ট করবে? আধার সাইকেলে বসে পড়ল আর ওর পেছনে তারা। তারা সামনে গিয়ে লেফট। আধার ওকে। আধারের দুই কাঁধে হাত রাখে তারা। আধার মৃদু হেসে সাইকেল চালিয়ে এগিয়ে যায়। তারা ওকে পথ বলে দিচ্ছে আর সে অনুযায়ী আধার যাচ্ছে। গাড়ি চলছে নিজ গতিতে, কিন্তু আরজু আর আরভানের মধ্যে নীরবতা বিরাজ করছে। আরজু কিছু বলতে গিয়েও জোরতা কাটিয়ে বলতে পারছে না, আর আরভানও চুপ করে আছে। নীরবতা ভেঙে সাহস জুগিয়ে আগে আরজুই বলতে শুরু করে, আরজু সেদিনের জন্য আমি আসলেই অনেক লজ্জিত। মানে সিচুয়েশনটা এমন হয়ে যাবে বুঝতে পারিনি। আরভান আসলে আমিও সেদিন হয়তো বেশি বলে ফেলেছিলাম। আরজু একদম না, তুমি বেশি বলনি, অনেক বেশি বলে ফেলেছিলে। আরজুর কথা শুনে আরভান চোখ বড় বড় করে তাকায় ওর দিকে। আরজু দেখো, মানলাম আমার ভুল ছিল, কিন্তু আমার থেকে বেশি ভুল তোমার আর ওই রিসেপশনিস্টের ছিল। তোমাকে কে বলেছিল ওভাবে দড়ি নিয়ে দাঁড়াতে? দেখতে মনে হচ্ছিল তুমি আত্মহত্যা করার চেষ্টা করছো, তাছাড়া আমার জায়গায় অন্য কেউ হলেও এমন কনফিউশনই হতো। তার উপর আমি তো আমার পেশেন্টকে দেখতে গিয়েছিলাম, কিন্তু ওই রিসেপশনিস্ট আমাকে ভুল রুম নাম্বার বলেছিল। এটা কি আমার দোষ? একদম না। এখানে সব দোষ তোমার আর ওই রিসেপশনিস্টের। আমি নিরীহ মানুষ তোমাদের জন্য ফেঁসে গেছি। তার উপর সরিও বলছি। আরভান সিরিয়াসলি বাকরুদ্ধ হয়ে, আচ্ছা তুমি সরি কখন বললে? আরজু সরি বলিনি। মনে করার চেষ্টা করে। আরভান আমার তো মনে পড়ছে না। সেদিন কিছু না বলেই পালিয়ে গিয়েছিলে। মাথায় জোর খাটিয়ে মনে করো। আরজু পুরো ঘটনা রিভাইন্ড করে মনে করল। আসলেই ও সরি না বলেই পালিয়ে গিয়েছিল। আরজুট আসলে ভুলে গিয়েছিলাম হয়তো আমতা আমতা করে। আরভান তুমি কি আসলেই সাইক্রাইটিস্ট? সন্দেহের চোখে। আরজু অবভিয়াসলি। কোনো সন্দেহ? আরভান না। আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল তুমি পেশেন্ট। আরজু দেখো, তখন সরি বলিনি, তার জন্যেও সরি, আর দুর্ঘটনাটার জন্যেও সরি। হ্যাপি? মুখ গোমরা করে। আরজুর গোমরা মুখ আরভানের কাছে ভালো লাগছে না। হাসিমুখ আরজুকে বেশি মানায়। আরভান দেখো, এখন মুখ গোমরা করে রেখো না, পড়ে কেউ দেখলে ভাববে আমি হয়তো তোমাকে কিডন্যাপ করেছি। আর তুমি তো জানোই সিডনির পুলিশ কতটা স্ট্রিক্ট, দেখা যাবে বিনা অপরাধেই জেল খাটবে হবে আমার। আরভানের কথায় আরজু হেসে দেয়, তারপর বলে, আরজু তুমি ঠিকমতো একটা জোকও বলতে পারো না। আরভান তবুও তুমি হেসেছ। থ্যাংক ইউ। আরজু থ্যাংক ইউ কেন? তোমার ব্যাড জোকেও হাসার জন্য? আরভান না, আমাকে লিফট দেওয়ার জন্য। আরজু কিছু বলল না, শুধু হালকা হাসল। অফিসের সামনে পৌঁছাতেই আরজু গাড়ি থামিয়ে দেয় আর আরভান নেমে যায়। আরভান থ্যাংক ইউ ওয়ান্স আগেইন জানালা দিয়ে উকি দিয়ে। আরভান চলে যায় ভিতরে।
আরজু আরভানের যাওয়ার দিকে তাকিয়ে বলে। আরজু একটু বোরিং, একটু সাইলেন্ট তবুও কিউট। নিজে নিজে বলছে। তারা আধারকে নিয়ে একটা কফি হাউজে এসেছে। এটা একটা কমিক বুক হাউজও। কফি খাওয়ার পাশাপাশি সবাই কমিক পড়ে এখানে এসে। তারা এটা আমার ফেভারিট জায়গা। এখানে তুমি শুধু ভালো কফি না কমিক বুকও পড়তে পারবে। আধার হুম খুব সুন্দর জায়গা। আশেপাশে দেখে। তারা আমরা ওখানে বসবো চলো। আধারের হাত ধরে টেনে জানালার পাশের টেবিলে গিয়ে বসল তারা। তারা আমি ক্যাপেচিনো খাবো তুমি? আধার আমি। তারা ওয়েট আমি বলছি ব্ল্যাক কফি উইদাউট সুগার। আধার কনফিউজড চোখে তাকায় তারার দিকে। তারা অবাক হচ্ছ যে আমি জানলাম কিভাবে তাই না? আসলে আমি কমিক বুকে পড়েছি সব নায়করাই ব্ল্যাক কফি খায় তাও চিনি ছাড়া। এখন তোমার ড্রেস আপ দেখে আমার কাছে তো কোনো কমিক বুকের ক্যারেক্টারের থেকে কম লাগছে না। তাই হয়তো তোমার টেস্টও ওদের মতোই হবে। আধার তোমার দুটো কথার মধ্যে একটা সঠিক একটা ভুল। এখন সঠিক কথাটা হচ্ছে তুমি ঠিক বলেছ যে আমি আমার স্টোরির হিরো, আর ভুল কথাটা হচ্ছে আমার টেস্ট মোটেও কমিকের ক্যারেক্টারদের মতো না। আমার ব্ল্যাক কফি উইদাউট সুগার তারাকে কপি করে বলল একদম পছন্দ না। তারা তাহলে কোনোটা পছন্দ তোমার? আধার ল্যাটে অ্যান্ড আমেরিকানো, সেটাও বেশি চিনি দিয়ে। আধারের কথার প্রত্যুত্তরে বলার মতো কিছুই নেই তারার, তাই চুপ করে যায় ও। আধার ওয়েটারকে কফির অর্ডার দিয়ে তারার দিকে তাকায়। তারা জানালার বাইরে তাকিয়ে আছে। তারার দৃষ্টি বাইরে কিন্তু আধারের দৃষ্টি শুধু তারার দিকেই। ক্লাস চলছে। সুহানা আর আরমান পাশাপাশি ডেস্কে বসে আছে, পার্থক্য এটাই যে আরমান সুহানার থেকে 2 ডেস্ক সামনে। সবাই মনোযোগ সহ ক্লাস করছে কিন্তু আরমান ঘুমাচ্ছে। টিচার সবাইকে পড়া বুঝিয়ে দিচ্ছে কিন্তু আরমান যে ঘুমিয়ে আছে সেটা টিচারও খেয়াল করেননি। ঘুমন্ত আরমানকে দেখে সুহানার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপে। একটা কাগজ নিয়ে সেটাতে রোল করে সুহানা। টিচার বোর্ডে প্রশ্ন লেখার পর সবাইকে জিজ্ঞেস করে, টিচার এটার উত্তর কে দিতে পারবে? পুরো ক্লাস নীরব, কারণ এর উত্তর কারো জানা নেই। তখনই সুহানা আরমানের মাথায় রোল করা কাগজটা ছুঁড়ে মারে। হঠাৎ মাথায় কিছুর স্পর্শ পেতেই ধরফরিয়ে উঠে দাঁড়ায় আরমান। টিচার তাহলে আরমান উত্তর দিবে। সবাইকে বলো আরমান উত্তরটা কি? আরমানের মাথা এখনো ব্লাঙ্ক। ও বুঝে উঠতেই পারছে না কি ঘটছে। টিচার আরমান। আরমান আজই বলছি। আরমান চোখ দুটো ডলে ভালো করে বোর্ডের দিকে তাকায়। প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ অর্গান ইন হিউম্যান বডি? অর্থাৎ মানব দেহের কোনো অঙ্গ সবচেয়ে বেশি সংবেদনশীল? আরমান এটার উত্তর হবে হার্ট, হৃদয়। বুকে হাত রেখে। সবাই আরমানের উত্তর শুনে হেসে দেয় কিন্তু টিচার স্কেল দিয়ে টেবিলে জোরে বাড়ি দিতেই সব চুপ হয়ে যায়। টিচার চোখ দুটো ছোট ছোট করে কটমট দৃষ্টিতে তাকায় আরমানের দিকে, তারপর বলে, টিচার হার্ট এক্সপ্লেইন করো দেখি। আরমান অবশ্যই। দেখেন স্যার, হার্ট হচ্ছে সবচেয়ে ইমোশনাল পার্ট আমাদের শরীরের। উদাহরণস্বরূপ বলা যায় যখন কারো ব্রেকআপ হয় তখন তার হার্ট ভাঙে, হার না ভেঙে একদম টুকরো টুকরো ছোট ছোট পিস হয়ে যায় হার্টের। যখন আমরা কষ্ট পাই তখন আমাদের হার্ট ব্যথা করে, হাত পা বা মাথা না। যখন আমরা কোনো সুন্দরী মেয়েকে দেখি তখন আমাদের হার্টবিট বেড়ে যায়, ব্লাডবিট না। আর কিছু বলার আগেই টিচারের ছুরা চকটা সোজা আরমানের মাথায় পড়ে। আরমান সাথে সাথে চিৎকার দিয়ে মাথায় হাত দিয়ে অবাক চোখে তাকায় টিচারের দিকে। টিচার ব্যথাটা কি হার্টে লেগেছে? আরমান মুখটা চোখা করে বলে, না। টিচার গেট আউট ফ্রম মাই ক্লাস।
চেঁচিয়ে ধমক খেয়ে সাথে সাথে ক্লাস থেকে বেরিয়ে যায় আরমান। যাওয়ার সময় বিড়বিড় করে বলে, আরমান বিলেতি মোরগের শক্তি আছে। কত জোরে মেরেছে। মাথা ডলতে ডলতে কলেজ থেকে সোজা বাসায় চলে আসে আরমান। মাথায় ব্যথা শুরু হয়েছে ওর। আরমান ওই বিলেতি মোরগটার ভিতরে একটু মায়া দয়া সিম্পেথি বলতে কিছু নেই। এত জোরে কেউ মারে? এটাকে অত্যাচার, জুলুম, ভায়োলেন্স বলে। আল্লাহর গজব পড়বে ওর উপর। বাসায় এসেই রুবাকে খুঁজছে আরমান, কিন্তু কোথাও উনাকে দেখতে পায় না ও। আরমান ন্যান্সি স্টাফকে ডেকে, ন্যান্সি জি স্যার। আরমান ফুপি কোথায়? ন্যান্সি ম্যাম বাইরে গিয়েছেন, বলেছেন সন্ধ্যার আগে চলে আসবেন। আপনার কিছু লাগলে আমাকে বলুন। আরমান না লাগবে না, তুমি যাও। ন্যান্সি চলে যেতেই আরমান রান্নাঘরে চলে যায়। আরমান আমার কফি আমিই বানাতে পারি। কফির বোতলটা কোথায়? আরমান কফি বানাচ্ছে। কফি বানানো শেষ করে ও কাপ বের করার জন্য ড্রয়ার খোলে। কাপ বের করতে গিয়ে একটা ঔষধের বোতল নিচে পড়ে গেল। আরমান এটা কি? বোতলটা তুলে আরমান বোতলে লিখা নামটা পড়ে, অথচ ও বুঝতে পারে না কিসের মেডিসিন এটা। আরমান এটা কার মেডিসিন আর এভাবে লুকিয়ে এখানে রেখেছে কেন? কিসের জন্য এটা? আরমানের বিষয়টা নিয়ে কৌতূহল লাগছে। ও বোতলটা পকেটে ভরে গ্যাস অফ করে দিয়ে দ্রুত বেরিয়ে যায় বাসা থেকে। ন্যান্সি পেছনে থেকে চিৎকার করে বলে, ওকে। ন্যান্সি স্যার, আপনার কফি। আরমান তুমি খেয়ে নাও, বলেই চলে গেল। মিটিং শেষ করে নিজের কেবিনে বসে আছে আরভান। রিয়াদ, মে আই কাম ইন? বসো। আরভান আসো। গাড়ি ঠিক হয়েছে? রিয়াদ জি। বসো, একটা ইনফরমেশন দেওয়ার ছিল। আরভান বলো। রিয়াদ বসো, ইফাজের খোঁজ পাওয়া গেছে। ও সিডনিতেই আসছে। আরভান এটা তো ভালো খবর। আমাদের লোকদের সতর্ক করে দাও, ইফাজ সিডনিতে কদম রাখার সাথে সাথে যেন ওকে বন্দি করে নেওয়া হয়। রিয়াদ জি বসো। রিয়াদ কিছু বলতে চাচ্ছে কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছে না। বিষয়টা আরভানের চোখের আড়াল হল না, তাই ও যেচেই প্রশ্ন করল, আরভান কিছু বলবে? রিয়াদ বস, আমার একটা প্রশ্ন ছিল। আমতা আমতা করে আরভান দীর্ঘ শ্বাস ফেলে সোজা হয়ে বসে বলে, আরভান বলো, কি কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তোমার মাথায়? রিয়াদ বসো, আজকে তো ট্যাক্সির স্ট্রাইক ছিল, তাহলে আপনি টাইম মতো আসলেন কিভাবে? আরভান ও লিফট দিয়েছে। রিয়াদ কে? অবাক হয়ে হঠাৎ আরভানের খেয়াল হলো ও তো আরজুর নামই জিজ্ঞেস করেনি। আরভান নাম জিজ্ঞেস করতে ভুলে গেছি। রিয়াদ স্যার, ছেলে ছিল নাকি মেয়ে? আরভান মেয়ে। রিয়াদ মেয়ে? অবাক হয়ে বসো, একটা মেয়ের কাছ থেকে লিফট নিয়েছে? মনে মনে রিয়াদ বসো, মেয়েটা কি পরিচিত ছিল নাকি অপরিচিত? আরভান পরিচিত। না অপরিচিত, দুটোই। কনফিউজড হয়ে রিয়াদ বসো, আরেকটা প্রশ্ন ছিল। আরভান একদম মুখ খুলবে না তুমি? রেগে, তোমার প্রশ্ন শুনলে নিজেকে আসামি আর তোমাকে পুলিশ মনে হয় আমার কাছে। সো কিপ ইউর মাউথ শাট অ্যান্ড লিভ প্লিজ। আরভানের কথা শুনে রিয়াদ চুপ হয়ে যায়। ও বুঝতে পেরেছে যে আরভান এখন খারাপ মুডে আছে, তাই চুপচাপ কেটে পড়ে ওখান থেকে রিয়াদ। কাজ শেষ করে আরভান অফিস থেকে বেরিয়ে যায়। গাড়িতে বসে কানে ব্লুটুথ লাগিয়ে ফোন দেখছে আরভান। ট্রাফিক সিগন্যাল গাড়ি থামতেই আরভান জানালার বাইরে তাকায়।
বাইরে তাকাতেই ক্যাফের জানালার পাশে তারা আর আধারকে একসাথে দেখতে পায় ও। ওদের একসাথে দেখে ভিতর থেকে কিছু একটা শূন্য অনুভূতি অনুভব করছে ও। আরভান ওদের থেকে চোখ সরিয়ে অন্য পাশে মুখ ফিরিয়ে নেয়। ওর হঠাৎ নিঃশ্বাস ভারী হয়ে যায়, মনে হচ্ছে বুকে ব্যথা অনুভব হচ্ছে ওর। আরভান, আমার কষ্ট হচ্ছে কেন? একদিন এমনটাই তো হওয়ার ছিল। বি স্ট্রং আরভান। শবনমের তো একদিন আধারের কাছেই ফিরে যেতে হতো। এটাই তো প্ল্যান ছিল, তাই না? আরভানের চোখে পানি ছলছল করছে, কিন্তু নিজেকে সামলানোর সর্বোচ্চ চেষ্টা করছে ও। ট্রাফিক সিগন্যাল সরতেই গাড়ি এগিয়ে যায়। আরভান সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে। সেদিনের ঘটনাটা আবারও চোখে ভেসে ওঠে ওর। 8 মাস আগে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে আরভান। শবনম আরভানকে গাড়ি থামাতে বলছে, চেঁচামেচি করছে, তবুও গাড়ি থামাচ্ছে না ও। শবনম, আরভান, তুমি গাড়ি না থামালে আমি কিন্তু, আশেপাশে তাকিয়ে, আমি কিন্তু গাড়ি থেকে লাফ দিব বলে দিচ্ছি। গাড়ি থামাও আরভান, স্টপ দ্য কার। চেঁচিয়ে। আরভান, সরি সুইটি, কিন্তু আমি পারবো না। আর লাফ দেওয়ার চিন্তা ভাবনা করেও লাভ নেই, কারণ ডোর লক করা। শবনম, তুমি কি ভাবো আরভান? এভাবে আধারের কাছ থেকে দূরে নিয়ে গেল ওর প্রতি আমার ভালোবাসা কমে যাবে? ভুলে যাব ওকে আমি? না আরভান, এটা তোমার ভুল ধারণা। আমি ওকে কখনো ভুলতে পারবো না, আর না কখনো তোমাকে ভালোবাসতে পারবো। আরভান শুধু শুনছে শবনমের কথাগুলো। ও নিজের রাগ সংবরণ করতে শক্ত করে স্টিয়ারিং ধরে আছে। শবনম, তুমি আমাকে ভালোবাসো, আমার জন্য সব করতে পারো, এমনকি নিজের জীবন দিতেও দ্বিধা বোধ করনি তুমি। তেমনি আমিও আধারকে ভালোবাসি, প্রচুর পরিমাণে ভালোবাসি। ওর জন্যে মরতেও পিছোপা হব না আমি। আর আধার, আমার প্রতি ওর ভালোবাসার গভীরতা এতটাই গভীর যা অনুমান করা যাবে না, শুধু অনুভব করা যাবে। আমি তোমার ভালোবাসাকে অনেক সম্মান করি। তুমি জীবন বাঁচিয়েছ আমার, তাই যদি কখনো প্রয়োজন হয় তোমার জন্য এই জীবন দিতেও পারবো আমি। কিন্তু আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। কখনো ভালোবাসতে পারবো না আমি তোমাকে। আমি যখন থেকে বুঝতে শিখেছি শুধু একজনকেই ভালোবেসেছি। অভিমান অভিযোগের মধ্যেও শুধু তাকেই চেয়েছি। শুধু একজনের জন্যেই আমার হৃদয় স্পন্দিত হয়। আর সে মানুষটি আধার, তুমি না। স্থির কণ্ঠে। ওর কাছ থেকে এবার দূরে গেলে মরে যাব আমি। কথাটা কানে যাওয়ার সাথে সাথে আরভান গাড়ি থামিয়ে দেয়। শবনমের দিকে ফ্যাকাশে দৃষ্টিতে তাকায় ও। আরভান, এতটা ভালোবাসো ওকে? শবনম হুম, মাথা নাড়িয়ে। আরভান শবনমের কথায় তাচ্ছিল্য হাসল, তারপর শবনমের চোখের পানি মুছে দিয়ে বলে, আরভান, আমি সবসময় তোমার ঠোঁটে হাসি দেখতে চেয়েছি, চোখে পানি না। কিন্তু আজ আমিই তোমার চোখের পানির কারণ হয়ে দাঁড়িয়েছি। আমি চেয়েছি তোমার সাথে, তোমাকে ভালোবেসে জীবনের প্রতিটা মুহূর্ত অনুভব করতে। কিন্তু তোমার হৃদয় জুড়ে তো অন্য কেউ। তোমাকে ওর কাছ থেকে দূর করলেও নিজের কাছে আনতে পারবো না। আমি তোমার লাইফের হিরো হতে চেয়েছিলাম, শবনম, ভিলেন না। অস্ফুট কণ্ঠে। হেরে গেছি আমি, আর জিতে গেছে তোমার আধার। দীর্ঘ নিঃশ্বাস ফেলে, আর কেঁদো না, তোমাকে তোমার আধারের কাছে দিয়ে আসব আমি। শবনম, সত্যি? আরভান হুম। তারপর তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। অনেক দূরে। আরভান গাড়ি ঘোরাতে নেয়, তখনই একটা গাড়ি ওদের গাড়িকে ধাক্কা দেয়। আরভানের গাড়িকে ধাক্কা দিয়ে পাহাড়ের দিকে নিয়ে যায় গাড়িটি। শবনম মাথায় আঘাত পেয়ে সেন্সলেস হয়ে গেছে, কিন্তু আরভানের এখনো সেন্স আছে। ওর আঘাত লাগলেও নিজেকে শক্ত করে রেখেছে ও।
গাড়িটা ওদের গাড়িকে পাহাড়ের একদম কিনারে নিয়ে যাচ্ছে। আরভান সাথে সাথে দরজা খুলে শবনমকে জড়িয়ে ধরে লাফ দিয়ে নিচে পড়ে যায়। ওদের গাড়িটি পাহাড়ের নিচে পড়ে গেছে। কালো গাড়িটি ওদের দিকে আবারও এগোতেই ওখানে রিয়াদ গার্ডসহ পৌঁছে যায় আর গাড়ির লোকটি পালিয়ে যায়। রিয়াদ দ্রুত শবনম আর আরভানকে হসপিটালে নিয়ে যায়। এইদিকে আধার ওদের দুজনকে খুঁজছে, অন্যদিকে ওদের দুজনের চিকিৎসা চলছে। রিয়াদ ওদের দুজনকে গোপনে রেখেছে যেন কেউ ওদের খোঁজ না পায়। টানা 5 দিন পর আরভানের জ্ঞান ফিরে, আর শবনম 1 সপ্তাহ পর্যন্ত কোমায় থাকে। মাথায় 2 বার আঘাত পোড়ায় অ্যামনেসিয়া হয়েছে ওর। কাউকেই চিনতে পারছিল না শবনম, এমনকি নিজের নামও ভুলে গিয়েছিল ও। ডক্টরের কথা অনুযায়ী এটা পার্মানেন্ট নয়, শুধু নির্দিষ্ট কিছু সময়ের জন্য ছিল। আরভান সব খোঁজ নিয়ে জানতে পারে দুর্ঘটনার কাজটা ইফাজ করেছে। আরভান বুঝতে পারে যে ইফাজ ওর সাথে এখন শবনমের জানের পেছনে পড়েছে। তাই আরভান ওর ফুফাতো বোন তারার নামে পাসপোর্ট তৈরি করে, আর সেটার সাহায্যেই ওকে ইফাজের থেকে বাঁচাতে সিডনি চলে আসে। তারা আরভানের ফুপির একমাত্র মেয়ে ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় মাত্র 19 বছর বয়সে মারা যায় ও। আরভান সেদিন থেকে শবনমকে তারার পরিচয় দিয়ে দেয়। এত মাস কাউকে কিছু জানতে দেয়নি আরভান, কারণ ও জানে ইফাজ শবনমের পরিবারের উপর নজরদারি করছে। কিন্তু সবার থেকে লুকিয়ে 2 মাস আগে আধারের সাথে কথা বলে ও সব কিছু জানায় ও আধারকে। প্রথমে আধার একটু পাগলামো করলেও পরে আরভানের পরিস্থিতি বুঝতে পারে। আধার কাউকে বুঝতে দেয়নি যে ও জানে শবনমের বিষয়ের। অবশ্য শবনমকে ছাড়া থাকতে কষ্ট হয়েছে ওর, কিন্তু সব সহ্য করেছে আধার শুধু শবনমের সুরক্ষার জন্য। বর্তমানে আরভান ভালোবাসা আসলেই অদ্ভুত। যখন কাউকে ভালোবাসিনি কষ্ট কি বুঝিনি, কিন্তু ভালোবাসার পর এখন কষ্টটাই যেন আমার একমাত্র বন্ধু হয়ে দাঁড়িয়েছে। সেদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে আর আমি তোমাকে নিজের জীবন বানিয়ে নিলাম। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসা তো দূর বন্ধুও ভাবনি। আমার জন্য ভালোবাসা আর তোমার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং। তুমি কেন আমাকে ভালোবাসতে পারলে না? যদি তুমিও আমাকে ভালোবাসতে তাহলে আজ গল্পটা ভিন্ন হতো। তোমার পাশে আমি হতাম, আধার নয়। চোখ বন্ধ অবস্থায় কথাগুলো ভাবছে আরভান। চোখ বন্ধ অবস্থাতেই ও রিয়াদকে বলে, আরভান ক্লাবে চলো রিয়াদ। রিয়াদ বসো, আপনি ঠিক আছেন? আরভান হুম। রিয়াদ ক্লাবের সামনে গিয়ে গাড়ি থামায়। আরভান নেমে যায়। আরভানের পিছু পিছু হাঁটছে ও। আরভান গিয়ে একটা টেবিলে গিয়ে বসে। ওর সাথেই রিয়াদ। পাশের টেবিলেই আরজু বসেছিল, কিন্তু দুজনের একজনও একে অপরকে খেয়াল করেনি। স্টেজে একটা মেয়ে অ্যালেন ওয়ালকারের গান করছে। We're not in love. We share no stories. Just something in your eyes. Don't be afraid. The shadows know me. Let's leave the world behind. Take me through the night. Fall into the dark side. We don't need the light. We'll live on the dark side. I see it. Let's feel it. While we're still young and fearless. Let go of the light. Fall into the dark side. Fall into the dark side. Give into the dark side. Let go of the light. Fall into the dark side. হসপিটালের ওয়েটিং রুমে অপেক্ষা করছে আরমান ডক্টর মাহিনের জন্য। হাতে মেডিসিনের বোতলটা ওর। আসার পথে ইন্টারনেটে সার্চ করেছিল ও ঔষধটার নাম দিয়ে। নেটের মাধ্যমে ও শুধু এতটুকু জানতে পেরেছে যে ঔষধটি ব্রেইনকে নিষ্ক্রিয় রাখার জন্য ব্যবহার হয়। কিন্তু আরমান এটা বুঝতে পারেনি যে আসলে এটার ক্ষতিকর দিক বা সাইড ইফেক্ট কী।
অপেক্ষা করতে করতে বোর হয়ে গেছে আরমান, তাই চেয়ারে বসে বোতলটা নিয়ে ক্যাচ খেলছে ও। হঠাৎ খেলতে খেলতে বোতলটা ওর হাত থেকে ছুটে পড়ে যায় আর গড়িয়ে গিয়ে কারো পায়ে লাগে। আরমান সামনে তাকিয়ে দেখে মানুষটি সুহানা। সুহানা বোতলটা তুলে হাতে নেয়। আরমান, তুমি এখানে কেন? সুহানা সেইম কোয়েশ্চন। তুমি এখানে কেন? আরমান, তোমাকে কেন বলতে যাব আমি? সুহানা, তাহলে আমি কেন তোমাকে বলবো? আরমান, যা ইচ্ছে করো, আমার কি? আমার ঔষধ দাও। আরমান ঔষধটা নিতে গেলেই সুহানা সরিয়ে নেয় আর বলে, সুহানা, এত তাড়া কিসের? একটু দেখে নেই কিসের মেডিসিন এটা। সুহানা ঔষধের নামটা পড়ে চোখ বড় বড় করে তাকায় আরমানের দিকে। সুহানা, আরমান স্যারের চকের বাড়ি খেয়ে কি তোমার মাথাটা গেছে? তুমি অ্যামনেশিয়ার ঔষধ নিয়েছ কেন? আরমান, অ্যামনেসিয়া? অবাক হয়ে, তুমি কিভাবে জানো এটা কিসের ঔষধ? সুহানা, অবশ্যই আমার জানার কথা, আর শুধু আমার না, তোমারও জানার কথা। তুমি হয়তো ভুলে গেছো যে আমরা সাইকোলজি বিভাগের স্টুডেন্ট ডাফর। আরমান, ভুলবো কেন, ভুলিনি। আমতা আমতা করে, আসলে এই মেডিসিন নিয়ে কখনো স্যার কিছু বলেনি, তাই জানতে পারিনি আর কি। সুহানা, ঠিকমতো ক্লাস করলে আর বাসায় বই খুলে পড়লে অবশ্যই জানতে পারতে। এখন ওসব বাদ দিয়ে বলো, তুমি এই মেডিসিন কেন নিচ্ছ? এটা যে মানুষের ব্রেইনের জন্য কতটা বিপজ্জনক তা কি তুমি জানো? আরমান, জানি না, এজন্যই ডক্টরের কাছে এসেছি জানতে। ওদের কথার মাঝেই একজন নার্স এসে বলে আরমানকে, নার্স, ডক্টর মাহিন আপনাকে যেতে বলেছে। আরমান সুহানার সাথে কথা না বাড়িয়ে কেবিনে চলে যায়, ওর পেছনে সুহানাও যায়। ডক্টর মাহিন, আরে আরমান, সুহানা, তোমরা দুজন একসাথে? আরমান, কিছু কথা ছিল। সুহানা, হুম। মাহিন, তারা ঠিক আছে তো? আরমান, হ্যাঁ, তারা ঠিক আছে, কিন্তু। মাহিন, কিন্তু কি? আরমান, আমি এই মেডিসিনটার বিষয়ে জানতে এসেছিলাম। বোতলটা সামনে রেখে। মাহিন, কি এটা? মাহিন ঔষধটা নিয়ে দেখতে শুরু করে, কিছুটা অবাক হন উনি। মাহিন, এটা তোমার কাছে কেন? তুমি আবার কোনো কারণে এই মেডিসিনটা নিচ্ছ না তো? আরমান, না, আমি কেন এটা নিব? আসলে বাসায় পেয়েছি, কিন্তু বুঝতে পারছিলাম না কে আর কেন নিচ্ছে ঔষধটা। মাহিন, ঔষধটা সাধারণত এমন সব পেশেন্টদের দেওয়া হয় যারা ডিপ্রেশনে থাকে। তাদের অতীত ভুলিয়ে রাখতে আর ডিপ্রেশন দূর করতে সাহায্য করে ঔষধটা। কিন্তু একজন নরমাল মানুষের ব্রেইনের জন্য এটা ক্ষতিকর। স্পেশালি তাদের জন্য যাদের অ্যামনেসিয়া। এই ঔষধের জন্য তাদের অতীত কখনো মনে আসে না। আরমান, কিন্তু আমাদের বাসায় কেন এই ঔষধ? বুঝতে পারছি না। মাহিন, ভুলে যেও না আরমান যে তারার অ্যামনেসিয়া। আর সাধারণ অ্যামনেশিয়ার ক্ষেত্রে কিছু দিনের মধ্যেই স্মৃতি ফিরে আসে, কিন্তু তারার এখনো কিছু মনে পড়েনি। ইটস বিন 8 মান্থ। আরমান, তার মানে আপনি বলতে চাইছেন কেউ তারাকে এই মেডিসিনটা? মাহিন, হুম। আরমান, কিন্তু কে এমন করবে? মনে মনে। সুহানা, যদি এমনটাই হয় তাহলে কোনো উপায় আছে এই ঔষধের সাইড ইফেক্ট কমানোর? মাহিন, উপায় একটাই, এই ঔষধগুলো দেওয়া বন্ধ করতে হবে, আর তার বদলে এটা একটা মেডিসিনের বোতল বের করে ওকে খাওয়াতে হবে। আরমান, এমনটা করলে তারা সুস্থ হবে, তাই না? মাহিন, ওকে যদি এই মেডিসিনটা না দেওয়া হতো তাহলে অনেক আগেই সুস্থ হয়ে যেত ও। আরমান, যদি এমনটাই হয় তাহলে আইল মেক শিওর যে তারাকে আপনার দেওয়া মেডিসিনগুলোই দেওয়া হয়। আরমান ঔষধ দুটো নিয়ে বেরিয়ে আসে। ওর পেছনে সুহানাও চলে যায়। সুহানা, এখন কি করবে আরমান? কিভাবে জানবে কার কাজ এটা? আরমান, জানি না।
একটা সলিউশন বের করতে হবে। সুহানা, আমার কাছে একটা প্ল্যান আছে, তুমি চাইলে আমি হেল্প করতে পারি। আরমান, কি প্ল্যান? সুহানা, শোনো তাহলে। সুহানা আরমানকে পুরো প্ল্যান বুঝিয়ে বলল। আরমান, আগের জন্মে কি হিন্দি সিরিয়ালের লেডি ভিলেন ছিলে তুমি? এ ধরনের প্ল্যান মাথায় আসে কিভাবে তোমার? মজা করে। সুহানা, আমি তোমাকে হেল্প করছি আর তুমি আমাকে ইনসাল্ট করছো। আরমান, ইনসাল্ট না, আমি তো তারিফ করছিলাম। সুহানা, লাগবে না তোমার তারিফ। তাছাড়া আমি তোমার না তারার হেল্প করছি। আরমান, আইনো। রাত 8টার দিকে বাসায় ফিরে তারা। রুবা ড্রয়িং রুমেই বসেছিলেন। তারাকে আসতে দেখে ওকে প্রশ্ন করেন উনি। রুবা, সারাদিন কোথায় ছিলে তারা? তারা, আমার এক বন্ধুর সাথে ছিলাম। রুবা, কোনো বন্ধু? তারা নিউ ফ্রেন্ড। তুমি চিনবে না। রুবা, নাম কি তার? তারা আজান। রুবা আর কোনো প্রশ্ন করবেন তার আগেই তারা বলতে শুরু করে। তারা, আম্মু প্লিজ ডিটেকটিভগিরি পড়ে করো, আমার অনেক ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও আগে। আমি রুমে যাচ্ছি, খাবার রুমে পাঠিয়ে দিও। তারা ওর রুমে চলে গেল। রুবা চিন্তিত দৃষ্টিতে তাকান তারার যাওয়ার পথে। রুবা, আজান নামটা পরিচিত মনে হচ্ছে। আধার আর আজানের কোনো কানেকশন নেই তো? না, আধার এখানে আসবে কেন? আর ও আসলে তো আরভান, আমাকে বলতোই। শুধু শুধু চিন্তা করছি। রুবা রান্নাঘরে চলে যান তারার জন্য খাবার রেডি করতে। আরমান এতক্ষণ রুবার উপরে নজরদারি করছিল। উনি রান্নাঘরে যেতেই আরমানও উনার পেছনে চলে যায়। রুবা খাবার ট্রেতে সাজিয়ে ড্রয়ার থেকে মেডিসিনের বোতলটা নেন। আরমান ফিরে এসে সঠিক জায়গাতেই রেখে দিয়েছিল ওটা। প্রতিদিনের মতো তারার খাবারে মেডিসিনটা মিলিয়ে দিন উনি। আড়াল থেকে সব দেখে আরমান বাকরুদ্ধ হয়ে গেছে। ও কখনো ভাবেও নি যে ওর ফুপি এমনটা করবে। রুবা খাবার নিয়ে তারার রুমে চলে যান। আরমান আড়াল থেকে বেরিয়ে আসে। আরমানের জবাবদিহিতা তোমার করতে হবে ফুপি আরভান ভাইয়ের কাছে। রাত 2টার কাছাকাছি। রুবা অপেক্ষা করছেন আরভানের জন্য। আরভান সচরাচর 9টা-10টার দিকেই বাড়ি ফিরে আসত, কিন্তু আজ ওর অনেক লেট হয়ে গেছে। ফোন করেই লাভ হয়নি, রিসিভ করছে না আরভান। রুবা চিন্তিত হয়ে পড়েছেন এবার। তাই রিয়াদের নাম্বারে কল করেন উনি। কিন্তু বাইরে থেকে গাড়ির শব্দ কানে আসতেই ফোন রেখে দরজা খুলেন রুবা। রিয়াদ আরভানকে ধরে ভিতরে আনছে। আরভান নিজে থেকে হাঁটতেও পারছে না, বেশি ড্রিঙ্ক করাই হেলে পড়ছে ও। রুবা, কি অবস্থা হয়েছে ওর? ওকে এত অ্যালকোহল কিভাবে খেতে দিল তুমি রিয়াদ? রেগে। রিয়াদ ম্যাম, আমি থামানোর চেষ্টা করেছিলাম কিন্তু বসো, কথা শুনেননি। রুবা, এত দিন তো ও এসব থেকে দূরে ছিল, তাহলে আজ হঠাৎ কি হলো? রিয়াদ, জানি না ম্যাম। রুবা, ওকে রুমে নিয়ে যাও। রিয়াদ আরভানকে ওর রুমে নিয়ে গিয়ে বেডে শুয়ে দেয়। রিয়াদ সরে আসতে নিলেই আরভান ওর হাত টেনে ধরে আর চোখ বন্ধ অবস্থাতেই বলতে শুরু করে। আরভান, আরজু, ডোন্ট গো প্লিজ। আমি আরব। রিয়াদ বস, আমার হাত ছাড়েন, আমি আরজু নই। ভয়। আরভান, নো, ছাড়ব না হাত। তুমিই আরজু, আমার ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড আরজু। মাতাল ভাবে। রিয়াদ বসো, আপনি ড্রাঙ্ক তাই চিনতে পারছেন না। আরভান, আরে আমি তো সেদিনই তোমাকে চিনে ফেলেছিলাম। তুমি কি চিনোনি আমাকে এখনো? আরভান উঠে দাঁড়ায়, তারপর রিয়াদের 2 গাল টেনে ধরে বলতে শুরু করে।
আরভান গুগলি গুগলি বলেই হেলে পড়ে যায় আর রিয়াদও আরভানের সাথে পড়ে। আরভান রিয়াদকে জাবরে ধরে আবারও মাতালভাবে বলতে শুরু করে, আরভান তুমি ভুলে গেছো আমাকে, তাই না? দাঁড়াও, এখনই মনে পড়ে যাবে তোমার। আরভান ঠোঁট পাউট করে রিয়াদকে কিস করার জন্য এগোয় আর রিয়াদ ভয়ের চোটে ধরফিয়ে আরভানের থেকে ছুটে উঠে দাঁড়ায়। রিয়াদ, আল্লাহ আমাকে বাঁচাও। আরভান হাত দিয়ে রিয়াদকে খুঁজছে আর আরজুর নাম নিয়ে বিড়বিড় করছে। হাতে লেবুর শরবত নিয়ে রুমে আসতেই আরভানের মুখে আরজুর নাম শুনে অবাক হয় রুবা। রুবা, আরজু? কার নাম নিচ্ছে ও? রিয়াদ? রিয়াদ, আমি সঠিক জানি না ম্যাম, তবে হয়তো ক্লাবের মেয়েটা। রুবা ক্লাবের মেয়ে? রিয়াদ জি। রুবা কোনো মেয়ে? সব খুলে বলো আমাকে। রিয়াদ ম্যাম, আসলে আমতা আমতা করে। রুবা, বলতে বলেছি তোমাকে। ধমক দিয়ে। আরজু একা একা বসে গান শুনছে। অন্যদিকে আরভান বসে বসে ড্রিঙ্ক করছে। আরজু গানের থেকে খেয়াল সরিয়ে আশেপাশে চোখ বুলাতেই আরভানকে দেখতে পায়। আরজু, আরে এটা তো মিস্টার আরভান। বাহ, ভালোই কোইন্সিডেন্ট। আরজু উঠে আরভানের টেবিলের সামনে চলে যায়, তারপর বলে, আরজু, আমি কি আপনার পাশে বসতে পারি? আরভান কিছুটা অবাক চোখে পাশে তাকাতেই আরজুকে দেখতে পায়। আরভান, তুমি? আরজু হুম। আরভানের পাশে বসে। আরভান, তুমি কি এখানেও কোনো পেশেন্টকে দেখতে এসেছ? আরজু, একদম না। হেসে, জায়গাটা অনেক সুন্দর, মন ফ্রেশ করার মতো। তাই মন খারাপ থাকলে এখানে চলে আসি। আরভান, হুম, তা ঠিক। ক্লাবের ওনারের চয়েজ অনেক ভালো। আরজু হুম। আচ্ছা, তুমি কেন এসেছ? তোমারও কি মন খারাপ? আরভান, কিছুটা। আরজু, এজন্যই একের পর এক গ্লাস খালি করেই যাচ্ছ। অ্যালকোহলের বোতলের দিকে তাকিয়ে, তোমার প্রবলেম চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। আমি সাইক্রাইটিস্ট হয়তো তোমার। আরভান, আমার প্রবলেমের সলিউশন কারো কাছে নেই। আরজুর কথা থামিয়ে, আমার মন থেকে এই পেইন দূর করার ঔষধও কারো কাছে নেই। তাচ্ছিল্য হেসে, কিন্তু আমি সত্যিই মুক্তি চাই নিজের এই ব্যথা থেকে। ভুলে থাকতে চাই সব কিছু। কিন্তু হয়তো তা অসম্ভব। আনমনে। আরজু বুঝতে পারছে হয়তো আরভান কোনো বিষয়ে হার্ট হয়েছে, তাই এভাবে কথা বলছে। হঠাৎ আরজুর একটা কথা মনে পড়ে যায় আর তো বলতে শুরু করে, আরজু, তোমার মন ভালো করার একটা ট্রিক আছে আমার কাছে। আরভান, ট্রিক? আরজু, হুম, ট্রিক। চলো আমার সাথে। আরভান, কোথায়? আরজু, এত প্রশ্ন করো কেন তুমি? আরজু আরভানের হাত ধরে তুলে ওকে নিয়ে ক্লাবের ছাদে চলে যায়। আরভান, আমরা এখানে কেন আসলাম? আরজু, জাস্ট ওয়েট। আরভান বুঝতে পারছে না আরজু কি করতে চাচ্ছে। আরজু নিজের ব্যাগ থেকে একটা নোট বের করে। তারপর দুটো পেজ ছিঁড়ে একটা আরভানের হাতে দেয়, আরেকটা নিজের হাতে রাখে। আরভান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় আরজুর দিকে। আরজু, মনে করো এই কাগজটা তোমার প্রবলেম। তাই কাগজটা দিয়ে প্লেন বানিয়ে নিজের প্রবলেমগুলোকে উড়িয়ে দাও। আরভান কিছুটা অবাক হয় আরজুর কথায়। কারণ ও মনে হচ্ছে এমন কিছু ও আগেও করেছে। আরভান, তুমি এটা কিভাবে? আরজুর কথা না বলে প্লেন বানাও। এভাবে দেখিয়ে দিচ্ছে বানিয়ে। আরভান আরজুর কথা অনুযায়ী কাগজটা দিয়ে প্লেন বানায়। আরজু, এখন এই প্রবলেমটা এই প্লেনটা উড়িয়ে দাও। ঠিক এভাবে। প্লেনটা ছুঁড়ে মেরে আরভান আরজুর সাথেই প্লেনটা উড়িয়ে দেয়। আরজু হেসে আরভানকে বলে, আরজু ফিলিং ব্যাটার? আরভান, কিছুটা। তাহলে আরও বানাই চলোট। আরও ভালো লাগবে। আরজু আর আরভান মিলে অনেকগুলো প্লেন বানায় আর সেগুলো উড়ায়।
চারপাশে অনেকগুলো কাগজের প্লেন একসাথে উড়ছে। খুব সুন্দর দেখা যাচ্ছে চারপাশ। আরভানের মনে হচ্ছে ওর মন ভারী কিছু সরে গেছে, অনেক হালকা অনুভব হচ্ছে ওর। আরভান, তুমি এই ট্রিক কার কাছ থেকে শিখছ? আরজু আমার ছোটবেলার এক বন্ধু ছিল, অনেক কাছের। সে আমাকে শিখিয়েছে। একদিন আমার প্রচণ্ড মন খারাপ ছিল, তখন ও নিজের হোমওয়ার্কের নোট নিয়ে আমার সাথে এভাবে প্লেন উড়িয়েছে। হেসে, কিন্তু পরে এই হোমওয়ার্কের জন্য ম্যাম ওকে পানিশ করেছিল। আমার জন্য চুপচাপ পানিশমেন্ট সহ্য করেছিল ও। মন খারাপ করে। আরভান অবাক চোখে শুনছে আরজুর কথা। ও বুঝতে পারছে না আরজু কি সত্যিই ওর ছোটবেলার বন্ধু নাকি ও ভুল ভাবছে। নিজের কনফিউশন দূর করার জন্য আরভান আরজুকে প্রশ্ন করে, আরভান, তোমার সেই বন্ধু কোথায় এখন? আরজু, জানি না, কিন্তু আমি জানি খুব শীঘ্রই ওর সাথে দেখা হবে আমার। ও প্রমিস করেছিল আর আমি জানি ও নিজের প্রমিস কখনো ভাঙে না। আকাশের দিকে তাকিয়ে আরভান আরও কিছু প্রশ্ন করার জন্য মুখ খুলতে নিলেই আরজুর ফোনে কল আসে আর ও চুপ হয়ে যায়। আরজু, আম্মু কল করেছে। 1 মিনিট। আরজু সাইডে গিয়ে ওর আম্মুর সাথে কথা বলে আবার ফিরে আসে। আরজু, আমার এখন যেতে হবে। তোমার সাথে কথা বলতে বলতে বুঝতেই পারিনি এত লেট হয়ে গেছে। আরজু কথা বলার সাথে সাথে নিজের কপালের চুলগুলো কানের পেছনে গুজে দেয়, তখনই আরভানের চোখ যায় আরজুর কপালের কিনারের কাটা দাগটায়। এই স্কারটা ওর জন্যই হয়েছিল, তাই আরভানের কাছে এটা ভুলার মতো না। আরভান যেন বাকরুদ্ধ হয়ে গেছে, বলার মতো কিছুই পাচ্ছে না ও। আরজু, তাহলে আমি এখন আসি। আবার দেখা হবে, বাই। আরজু চলে গেল, কিন্তু আরভান কিছুই বলতে পারল না। ওর কাছে হয়তো এখন বলার মতো কিছুই নেই, অথবা কিভাবে, কোথা থেকে কথা শুরু করবে সেটা বুঝতে পারেনি ও। আরজু চলে যেতেই আরভানও নিচে চলে আসে। নিচে রিয়াদ অপেক্ষা করছিল ওর জন্য। আরভান গিয়ে নিজের টেবিলে বসে পড়ল। টেবিলে দুহাতের কনুই ঠেকিয়ে মাথাটা শক্ত করে চেপে ধরে ও। রিয়াদ, বসো। আপনি ঠিক আছেন? চিন্তিত হয়ে আরভান, কিছু ঠিক নেই রিয়াদ, সব কিছু এলোমেলো হয়ে গেছে। নিজে নিজে বলছে। রিয়াদ, কি এলোমেলো হয়ে গেছে? বসো। আরভান কিছু বলছে না, অন্যদিকে রিয়াদ একের পর এক প্রশ্নের ঢিল ছুড়ছে ওর উপর। আরভান রিয়াদের দিকে খেয়াল না দিয়ে একের পর এক অ্যালকোহলের বোতল শেষ করতে শুরু করে। বর্তমানে পুরো ঘটনা রুবাকে এক নিঃশ্বাসে বলে ফেলল রিয়াদ। রুবা, কিন্তু মেয়েটা কে ছিল সেটা জানো না তুমি? রিয়াদ, না ম্যাম। রুবা, জানো না? যখন এখন গিয়ে জেনে আসো। আমার সব ইনফরমেশন চাই মেয়েটার। রিয়াদ, জি, আমি গিয়ে খোঁজ নিচ্ছি। রিয়াদ দ্রুত কেটে পড়ে ওখান থেকে। কিন্তু রুবা চিন্তায় পড়ে গেছেন। রুবা সকালে আরভানের কাছ থেকেই সব জানা যাবে। এখন ওকে ঘুমোতে দেওয়াই ঠিক হবে। কিছুক্ষণ আরভানের দিকে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে যান রুবা। পার্পল অর্কিডের বাগানে হাঁটছে তারা। দূর দূরান্তে তাকালে শুধুই বেগুনি রঙের ফুলের সমাহার। আশেপাশে মানুষ কি একটা পাখিও দেখা যাচ্ছে না। তারা আনমনে হাঁটতে ফুলগুলোর মাঝ দিয়ে। হঠাৎ সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেও মানুষটির পেছনে টুকু দেখা যাচ্ছে শুধু। তারা 1 পা 2 পা করে এগিয়ে যায় মানুষটির কাছে। কিছুটা কাছে যেতেই লোকটি ওর দিকে ফিরে তাকায়। আধার হাতে স্টারগেজার ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। পুরো বেগুনি রঙের ফুলের সমাহারের মাঝে আধার সাদা রঙের স্যুট পরা আর তার হাতে সাদা স্টারগেজার। সবচেয়ে ভিন্ন আর আলাদা লাগছে ওকে। তারা তুমি? আধার তো অন্য কে হবে? মেরি জান? তারা মেরি জান?
এটা কেমন ডাক? আমার নামও তো তারা। আধার, এটা ভালোবাসার ডাক। মেরি জান, তুমি ভুলে গেছ? আধারের কথা শুনে তারার হঠাৎ কিছু একটা মনে পড়তে শুরু করে। ওর চোখে কিছু কিছু আবছা দৃশ্য ভাসছে। আধার, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো। হাত বাড়িয়ে দিয়ে তারা নিজের এক পা বাড়াতেই ওদের দুজনের মাঝ বরাবর মাটিতে ফাটল ধরতে শুরু হয়। তারা ভয়ে পিছিয়ে যায়। ধোঁয়া দিয়ে চারপাশ ঢেকে গেছে। কিছু সময়ের মধ্যে ধোঁয়া কমতেই তারা সামনে তাকায়, কিন্তু আধারকে দেখতে পায় না। ও নিচে পড়ে আছে, ওর হাতে থাকা ফুলগুলো। তারা, কোথায় গেলে তুমি? আশেপাশে তাকিয়ে খুঁজে। তারা সামনেও এগোতে পারছে না ফাটলের কারণে। ওর চোখ দুটো ভিজে গেছে। মনে হচ্ছে খুব দামি কিছু হারিয়ে গেছে। ঘুমের মধ্যেই চোখ দিয়ে পানি পড়ছে তারার। হঠাৎ হিচকি তুলতে তুলতে ঘুম ভেঙে যায় ওর। ঘুম ভাঙতেই নিজের আশেপাশে তাকিয়ে ধরফরিয়ে উঠে বসে ও। তারা, আমি স্বপ্ন দেখছিলাম? অবাক হয়ে, অদ্ভুত স্বপ্ন ছিল। এমন কি হয় নাকি? কিন্তু আমি মিস্টার বাদামি চোখকেই কেন স্বপ্নে দেখলাম? অদ্ভুত। তারা খেয়াল করল ওর রুম পুরো আলোকিত, তার মানে সকাল হয়ে গেছে। আর ঘুমও আসছে না তারার, তাই উঠে গেল ও। ঘড়িতে সকাল 8টা। হঠাৎ তারার আধারকে ফোন দেওয়ার কথা মনে হল। আধারকে কল করার জন্য মোবাইল হাতে নিতেই ওর খেয়াল হল যে ও তো আধারের নাম্বারই নেয়নি। তারা, ধুর, আমি তো মিস্টার বাদামি চোখের ফোন নাম্বারই নেইনি। 1 নাম্বার ডাফর তুই। তারা নিজের উপরেই বিরক্তি লাগছে তারার। হঠাৎ ওর খেয়াল হল হয়তো আধার আজও ওই ক্যাফেতে আসবে। তারা, হ্যাঁ, মিস্টার বাদামি চোখ হয়তো আজও কফি খেতে ওখানে যাবে। তার মানে ওখানে গেলে অবশ্যই ওকে পাব। তাড়াতাড়ি রেডি হয়ে যাই, ওখানে দেরি হলে যদি ও চলে যায়। তারা দ্রুত রেডি হয়ে কাউকে কিছু না বলেই বেরিয়ে যায় বাসা থেকে। হাতের ব্যাগটা ঘুরাতে ঘুরাতে রাস্তার পাশ দিয়ে হাঁটছে তারা। ক্যাফের সামনে গিয়ে হঠাৎ রাস্তার ওপাশে তাকাতেই আধারকে দাঁড়িয়ে থাকতে দেখে ও। কারো সাথে কথা বলছে আধার। তারা, পেয়ে গেছি। বাহ, ক্যাফের সামনেই আছে। তারা আধারকে দেখে জোরে জোরে ডাক দেয় ওকে। তারাট মি বাদামি চোখ ডেকে। তারার কণ্ঠ শুনতাই আধার এপাশে তাকায়। তারাকে দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে ওর। হাত নাড়িয়ে কিছু বলে আধার, কিন্তু তারা শুনতে পায়নি। তারা, কি বলছো বুঝতে পারছি না। ওয়েট ওয়েট, আমি আসছি। তারা আশেপাশে না তাকিয়েই রাস্তার মাঝ দিয়ে হাঁটা শুরু করে। আধার ঘাবড়ে তারাকে হাত দিয়ে ইশারা করে বলে ওখানেই দাঁড়াতে, কিন্তু তারা শুনতে পায় না। হঠাৎ 2 সাইড দিয়ে গাড়ি আসা যাওয়া করতে শুরু করে। তারার খেয়াল হয় ও রাস্তার মাঝে দাঁড়িয়ে। ও এক্সাইটমেন্টে বুঝতেই পারেনি যে ও রাস্তায় আছে। গাড়ি আসা যাওয়া করছে ফুল স্পিডে। তারা এতক্ষণ খেয়াল না করলেও এখন ভয় ওর পা জমে গেছে। এগোতেও পারছে না আর পিছাতেও পারছে না। ভয় জান বেরিয়ে যাচ্ছে ওর। আধার ওর কাছে আসার চেষ্টা করছে, কিন্তু গাড়িগুলোর জন্য পারছে না। গাড়ির হর্ন বাজছে জোরে জোরে। ভয় রাস্তার মাঝেই কান চেপে ধরে বসে পড়ে তারা। হঠাৎ কেউ এসে তারার হাত টেনে ধরে ওকে দাঁড় করায়। তারা চোখ খুলে তাকাতেই দেখে আধার দাঁড়িয়ে। আধার তারাকে 2 হাত দিয়ে আবজিয়ে নিয়ে রাস্তার কিনারে চলে যায়। ভয় দুজনের অবস্থাই খারাপ। তারা আধারের মুখের দিকে তাকাতেই দেখল চোখ দিয়ে আগুন ঝরছে ওর। আধারের ডান হাত উপরের দিকে উঠতে দেখে তারা ভাবে আধার হয়তো ওকে থাপ্পড় মারবে। ভয় তারা নিজের 2 গালে হাত দিয়ে ঢেকে চোখ খিচে বন্ধ করে ফেলে যেন ওর গালে থাপ্পড় না পড়ে।
কিন্তু তারাকে অবাক করে আধার ওকে থাপ্পড় দেওয়ার বদলে জড়িয়ে ধরে। তারা অবাক হয় আধারের কাজে। আধারের হার্টবিট স্পষ্ট শুনতে পাচ্ছে তারা। মনে হচ্ছে আধারের হার্টবিট কত গুণ বেড়ে গেছে। কলেজের ক্যান্টিনে বসে আছে আরমান। একা বসে জুস খাচ্ছে আর ফোন স্ক্রল করছে ও। সুহানা আরমানকে খুঁজতে খুঁজতে ক্যান্টিনে আসতেই ওকে বসে থাকতে দেখে। পেছনে থেকে এসে হঠাৎ আরমানকে ভু বলে ভয় দেখায় সুহানাত। হঠাৎ এমন করাই বিষম খায় আরমান আর ওর হাত থেকে ফোনটা পড়তে পড়তে বেঁচে যায়। আরমান হোয়াদ দা কে রেগে পেছনে ফিরতেই সুহানাকে দেখে ও। আরমানের ফেসের এক্সপ্রেশন দেখে হাসছে সুহানা। আরমান তুমি? সুহানা আমি ছাড়া আর কে হবে? আরমানের পাশে বসে। আরমান অনেক মজা লাগে তোমার আমাকে এভাবে জ্বালাতে তাই না? সুহানা অনেক না, হেব্বি মজা লাগে। আমার ফেভারিট পাস্টাইমই এটা। আরমান ভেরি ফানি। সুহানা আচ্ছা আচ্ছা সরি মেয়েদের মতো মুখ ফুলিয়ে বসে থেকো না আবার। আরমান আমি মুখ ফুলাবো কেন? আমি কি ভয় পেয়েছি? আইম নট আফ্রেড ওকে। সুহানা হ্যাঁ হ্যাঁ তুমি ভয় পাও না, তুমি তো শুধু বিষম খাও। আরমান কিছু বলবে তার আগেই সুহানা ওকে থামিয়ে দিয়ে বলে, সুহানা হয়েছে হয়েছে এখন ঝগড়া করতে হবে না। আমি শুধু এতটুকু জানতে এসেছিলাম যে প্ল্যান অনুযায়ী তুমি কাজ করেছ নাকি। আরমান ডোন্ট ওয়ারি আমি বোকা না, প্ল্যান অনুযায়ী সব কাজ করেছি। ফুপির মেডিসিনের বোতলে ডক্টরের দেওয়া মেডিসিন রেখে দিয়েছি, সেইগুলোই গতরাতে ফুপি তারাকে দিয়েছে। সুহানা ওয়েট, তা মানে তোমার ফুপি এসব করেছে? অবাক হয়ে আরমান মুখ গোমরা করে। সুহানা তুমি ওনাকে কিছু বলনি? আরমান না, এখনো এ বিষয়ে কিছু বলিনি, সঠিক সময়ের অপেক্ষা করছি। আরমানের মন খারাপ দেখে সুহানা ওর মন ভালো করার জন্য বলে, সুহানা ডোন্ট ওয়ারি আরমান আমি তোমার পাশে আছি সব সময়ে। আরমানের হাতের উপর হাত রেখে, তাছাড়া তোমার ফুপি হয়তো আরভান ভাইয়ার জন্য এসব করেছে। উনি অবশ্যই নিজের ভুল বুঝতে পারবেন। সুহানার কথায় কিছুটা মন ভালো হয় আরমানের। ডেভিড ক্যান্টিনে আসতেই আরমান আর সুহানাকে একসাথে দেখে ওদের পাশে এসে বসে। ডেভিড আরে বাহ নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জুটি ক্যান্টিনে বসে রোম্যান্স করছে। ব্রিলিয়ান্ট। আমার তো মনে হচ্ছে শুধু 15 দিন না 15 বছর পর্যন্ত তোদের রিলেশন ভাঙবে না। সুহানা শুধু 15 বছর কেন, 50 বছরেও ভাঙবে না। আমি যাই ক্লাস আছে আমার। সুহানার কথা শুনে আরমান আর ডেভিড দুজনেই অবাক। ডেভিড কিছু বুঝলি আরমান? আরমান কি? ডেভিড তুই আসলেই ডাফফর, গর্ধব কোথাকার। সুহানার মনে তোর জন্য ফিলিং আছে, এতটুকু বুঝতে পারছিস না? আরমান রিয়েলি? সন্দেহের চোখে। ডেভিড তবে কি? দেখ আগেই বলে দিচ্ছি তোদের দুজনকে একসাথে করার সবচেয়ে বেশি ক্রেডিট কিন্তু আমার, তাই একটা ট্রিট তো আমি অবশ্যই ডিজার্ভ করি। আরমান এক কাজ কর, ক্রেডিটগুলো বিক্রি করে যা টাকা আসে তা দিয়ে নিজেই নিজেকে ট্রিট দিয়ে দিস। আমারও ক্লাস আছে আমি যাচ্ছি। আরমানও চলে গেল। ডেভিড নিজের জুসের স্ট্র দিয়ে জুস নাড়তে নাড়তে বলে, ডেভিড পারফেক্ট ম্যাচ, কিন্তু ট্রিট তো আমি নিয়েই ছাড়ব। এইদিকে আরভান ঘুম থেকে উঠে সোজা অফিসে চলে এসেছে, কারণ রুবার সামনে পড়লেই হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হতো ওর। প্রশ্নগুলো এড়াতেই রুবার আড়ালে বাসা থেকে বেরিয়ে এসেছে ও।
নিজের রকিং চেয়ার বসে চোখ বন্ধ করে আছে আরভান। ও মনে করার চেষ্টা করছে গতরাতে কি হয়েছিল। হঠাৎ দরজায় নক করার শব্দে চোখ খুলে তাকায় ও। রিয়াদ এসেছে। রিয়াদ বসো, আপনি যে ইনফরমেশনগুলো চেয়েছিলেন সব এটায়। একটা ফাইল এগিয়ে দিয়ে আরভান দ্রুত উঠে ফাইলটা হাতে নিয়ে পড়তে শুরু করে। ও যা ভেবেছিল তাই হয়েছে। আরজুই ওর ছোটবেলার সে বন্ধু যার কথা ও ভাবছিল। নিজের মধ্যে একটা অস্বস্তি অনুভব করছে আরভান। বেশি চাপ নেওয়ার ফলে ওর মাথাটা ভারী হয়ে আসছে। ঝিম ধরে গেছে মাথার পেছনের দিকটা। নিজের চেয়ারে বসে মাথা নিচে করে নেয় আরভান। রিয়াদ ওর অবস্থা বুঝতে পেরে ঘাবড়ে ওর পাশে আসে। রিয়াদ বসো। বসো, আপনি ঠিক আছেন? ডক্টরের কাছে যেতে হবে? বেশি ব্যথা হচ্ছে? আরভান দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে আঙুল দিয়ে পানির বোতলে ইশারা করে দেখায় রিয়াদকে। রিয়াদ বুঝতে পেরে দ্রুত পানির বোতলটা খুলে আরভানের হাতে দেয়। আরভান বোতলের সবটুকু পানি নিজের মাথায় ঢেলে দেয়। কিছুক্ষণের মধ্যে ব্যথাটা কমে আসে। আরভান জোরে জোরে নিঃশ্বাস নিয়ে সোজা হয়ে বসে। রিয়াদ বসো, এখনই ডক্টরের কাছে যেতে হবে, চলেন। আরভান প্রয়োজন নেই, আমি ঠিক আছি এখন। রিয়াদ কিন্তু। আরভান তুমি বেশি চিন্তা করছো রিয়াদ। তুমি গিয়ে মিটিংয়ে প্রস্তুতি নাও। রিয়াদ এই অবস্থায় মিটিং? আরভান বললাম তো ঠিক আছি। যাও তুমি। রিয়াদ জি। রিয়াদ চলে যেতেই আরভান তোয়ালে দিয়ে মাথা মুছে নিজের টেবিলে বসে। আধারের পাশ দিয়ে হাঁটছে তারা। দুজনেই চুপচাপ হাঁটছে। তখন ওই ঘটনার জন্য তারাকে অনেক বকেছে আধার। কিন্তু বকা শুনে তারা রাগ করবে তার বদলে উল্টো আধার রাগ করে মুখ ফুলিয়ে আছে। তারা রাগ করা উচিত আমার, তুমি কেন মুখ ফুলিয়ে আছো? আধার রাগ করব না তো কি করব? তোমাকে অভিনন্দন দিব একটুর জন্য বেঁচে যাওয়ার জন্য। রেগে তারা এমন ভাব দেখাচ্ছে যেমন গাড়ি আমার উপর না ওর উপর দিয়ে যেতে নিচ্ছিল। বিড়বিড় করে, আধার একটুর জন্য আমাকে হার্ট অ্যাটাক দাওনি তুমি। তারা তাহলে তো তোমার উচিত আমাকে থ্যাংক ইউ বলার। আধার কেন? তারা তোমাকে একটুর জন্য হার্ট অ্যাটাক না দেওয়ার জন্য। আধার হুহ। তারা আচ্ছা আচ্ছা সরি। আধার ক্ষমা করব এক শর্তে। তারা কি? আধার আর কখনো এভাবে নিজের উপর বিপদ টেনে আনবে না। তারা প্রমিস। আধার গুড গার্ল। হেসে তারা আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আধার এমন কোথাও যেখানে গেলে মুডটা ভালো হয়ে যাবে। তারা এমন তো একটা জায়গায় আছে। আধার কোনো জায়গা? তারা ওয়ান্ডারল্যান্ড। ওয়ান্ডারল্যান্ডের থেকে বেস্ট কোনো জায়গাই হয় না। ঘোস্ট হাইজ, ফেরিস হুইল, ক্লো মেশিন, হর্স রাইড আর সবচেয়ে স্পেশাল হলো হ্যামবার্গার ইয়াম্মি। আধার তোমার যখন এতই পছন্দ তাহলে আমরা ওখানেই যাব। আধার একটা ক্যাব নিয়ে শবনমের সাথে নিউ সাউথ ওয়েলসের সিডনি ওয়ান্ডারল্যান্ডে চলে যায়। টেবিলের ড্রয়ার খুলে পুরনো একটা ফটো অ্যালবাম বের করে আরভান। অ্যালবামের পেজ উল্টাতেই ওর ছোটবেলার অনেকগুলো ছবি দেখতে পায়। ছবিগুলো দেখতে দেখতে ক্লাস 4-এর একটা ঘটনা ওর চোখে ভেসে ওঠে। আরভান আর আরজু কিন্ডার গার্টেন থেকে বন্ধু। আরভান ছোট থেকেই অনেক রাগী আর এই রাগের জন্যেই ওর কোনো বন্ধু টিকে না একমাত্র আরজু ছাড়া। আর যার সাথে যেমনই বিহেভ করুক আরভান কিন্তু আরজুর সাথে কখনো ধমকের স্বরেও কথা বলে না ও। লাঞ্চ টাইমে আরভান আর আরজু গ্রাউন্ডের পাশে বসে টিফিন খাচ্ছিল তখনই একটা ফুটবল ওদের দিকে আসে। বলটা সোজা আরজুর হাতে লাগে আর ওর হাত থেকে টিফিন বক্সটা পড়ে যায়।
আরজু কেঁদে দেয়। ওর কান্না দেখে আরভান যে ছেলেরা বল নিয়ে খেলছিল তাদের সাথে মারামারি শুরু করে। ওকে সবার সাথে মারামারি করতে দেখে আরজু ওকে থামাতে যায়, তখনই ধাক্কা লেগে পড়ে যায় আরজু। আরজুর কপালের এক পাশ ফেটে রক্ত বের হতে শুরু করে। ওকে ওভাবে দেখে আরভানের হাত পা ভয়ে ফ্রিজড হয়ে যায়। কিছুক্ষণ পর আরজুর মাথায় ব্যান্ডেড করে দিচ্ছে ডক্টর, পাশেই আরভান দাঁড়িয়ে। ডক্টরটি আরজুর ফুপি সুরভি। আরভান, সরি আন্টি, আমার জন্য আরজু ব্যথা পেয়েছে। মন খারাপ করে। সুরভি, সরি বলার প্রয়োজন নেই আরভান, তুমি তো আর ইচ্ছে করে করনি। আরভান, আন্টি আরজু ঠিক হয়ে যাবে তো? সুরভি, হ্যাঁ আরভান ঠিক হয়ে যাবে, ও কিন্তু দাগটা থেকে যাবে। আফসোস করে। আরজু, তাহলে কি এই দাগের জন্য আমাকে আর সুন্দর লাগবে না? মন খারাপ করে। সুরভিকে বলল, সুন্দর লাগবে না? একটা দাগে কিছুই হয় না আরজু। আরজু সুরভির কথা শুনেও মন খারাপ করে আছে। আরভানও মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ওদের ওভাবে মন খারাপ করে থাকতে দেখে সুরভি বলে, সুরভি, এই প্রবলেমের একটা সলিউশন আছে আমার কাছে। যেহেতু আরভানের কারণে আরজুর চেহারায় স্কার হয়েছে, তাই বড় হয়ে আরভানই আরজুকে বিয়ে করবে, ঠিক আছে? মজা করে। আরভান, তাহলে আমি প্রমিস করছি আমি বড় হয়ে আরজুকে বিয়ে করব। আরজু, সত্যি আরব? আরভান, হুম, মাথা দুলিয়ে। ওদের দুজনের কথা শুনে সুরভি হেসে নিজে নিজে বলতে শুরু করে, সুরভি, আরে আমি তো মজা করছিলাম, এই বাচ্চারা তো সিরিয়াস হয়ে গেল। হেসে দরজায় নখ পোড়ায় ধ্যান ভাঙে আরভানের। পেছনে ফিরে দেখে রিয়াদ দাঁড়িয়ে। রিয়াদ, বসো, মিটিং শুরু হচ্ছে। আরভান, আসছি। অ্যালবামটা আবারও ড্রয়ারে রেখে উঠে পড়ে আরভান। নিউ সাউথ ওয়েলস, সিডনি, ওয়ান্ডারল্যান্ড পার্কে এসে প্রথমে এখানকার ফেমাস হ্যামবার্গার খেয়েছে আধার আর তারা। তারপর হর্ষ রাইড করেছে ওরা। ক্লো মেশিন থেকে অনেকগুলো সফট টয়ও জিতে দিয়েছে আধার তারাকে। আধার, বলো এখন কোনো টার রাইড করবে তুমি? তারা আশেপাশে তাকিয়ে ঘোস্ট হাউজের দিকে আঙুল দিয়ে বলে, তারা ওখানে। আধার, অসম্ভব। ঘাবড়ে, তুমি জানো কত ভয়ঙ্কর হয় ঘোস্ট হাউজ? ভিতরে জম্বিও থাকে আর ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারার মানুষ। একদম না, আমরা ওখানে যাব না। তারা, যেহেতু এটার নাম ঘোস্ট হাউজ, ভিতরে ভয়ঙ্কর থাকাটাই স্বাভাবিক। তাছাড়া এগুলো সব নকল, রিয়েল নাট। মেকআপ করে ভয়ঙ্কর সাজে এরা। আধার, যাই হোক না কেন আমরা যাব না। স্পষ্টভাবে। তারা, কেন তুমি ভয় পাও? আধার, একদম না। আমতা আমতা করে, আমি মোটেও ভয় পাই না এসবকে। আমি তো তোমার জন্য বলছিলাম। তারা, কিন্তু আমি তো ভয় পাই না। আর যেহেতু তুমিও ভয় পাও না, তাই আমরা যাব। তারা আধারকে অনিচ্ছা সত্ত্বেও এক প্রকার টেনে নিয়ে গেল। একটা বন্দি জায়গা, চারপাশে শুধু লাল আর কালো আবছায়া। দেয়ালে ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি টানানো। আর মাটিতে মানুষের খুলি, কঙ্কাল, আরও কত ভয়ঙ্কর জিনিস পড়ে আছে। অবশ্য এগুলো সবই ফেক। আধার আর তারা ভয় ভয় পা বাড়াচ্ছে। ভয় তারার অবস্থা খারাপ, অথচ একটু আগেই ও বলছিল যে ও ভয় পায় না। আধারের হাত ধরে ওর পিছু পিছু হাঁটছে তারা। আধার ধীরে ধীরে পা ফেলছে। হঠাৎ একটা জম্বির মতো দেখতে লোক ওদের সামনে লাফিয়ে চলে আসে। তারা চেঁচিয়ে আধারকে লোকটার উপর ধাক্কা দেয়। আধার ধাক্কা খেয়ে লোকটার ভয়ঙ্কর মুখের দিকে তাকায়। সাথে সাথে ভয় এক ঝটকায় দেয়ালের সাথে লেগে যায় ও। জম্বিটা দৌড় দেয়। আধার বুকে হাত দিয়ে ভয় কমানোর চেষ্টা করছে।
তারা আবারও আধারের কাছে চলে আসে। আধার অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলে, আধার, তুমি এই মাত্র আমাকে জম্বির মুখে ঠেলে দিল? সিরিয়াসলি? নিজেকে বাঁচাতে আমার বলি? আহত কণ্ঠে, তার উপর আবার আমার পেছনে লুকোতে এসেছ। তারা সরি। অসহায় মুখ করে, আমি বুঝতে পারিনি হঠাৎ করেই জম্বিটা সামনে চলে আসলো, তাই আমতা আমতা করে। আধার, তাই বলে আমাকে বলির বখরা বানাতে পারো না তুমি। তারা সরি সরি আর হবে না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই কি থেকে কি করে ফেলেছি বুঝতে পারিনি। আধার আর কিছু বলল না। কি আর বলবে, তারাকে বলার মতো কিছুই নেই ওর কাছে। ওরা দুজন আবারও এগোতে থাকে। এবার দুজন ভয়ঙ্কর জোকার ওদের সামনে চলে আসলো। আধার তারার হাত শক্ত করে ধরে ওকে বলে, আধার রান। দুজনে ফুল স্পিডে দৌড় দেয়। ওদের দুজনের সামনে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আসছে, তবুও থামছে না ওরা। হঠাৎ একটা মেয়ে জম্বি আধারের হাত ধরে ফেলে। তারার সাথে সাথে মেয়ে জম্বিটার চুল টেনে ধরে। আধার অবাক চোখে তারার কাণ্ড দেখছে। মেয়েটি ব্যথা পেয়ে আধারকে ছেড়ে দিতেই ওরা আবার দৌড় দেয়। ওরা এক্সিট ডোরের কাছে চলে এসেছে। এই পথ দিয়েই বের হতে পারবে ওরা। কিন্তু সামনে ভয়ঙ্কর দুজন লোক দাঁড়িয়ে। আধার এখন কি করব? তারা আশেপাশে তাকিয়ে কিছু খুঁজে। পাশেই দুটো ডালা পড়েছিল। তারা সেগুলো তুলে একটা আধারের হাতে দেয়, আরেকটা নিজের জন্য রাখে। আধার, এটা দিয়ে কি হবে? তারা প্রোটেকশন। আধার বুঝতে পারে তারা কি বুঝিয়েছে। ওরা দুজন সামনে যেতেই ভয়ঙ্কর লোক দুটো ওদের দিকে তেড়ে আসে। আধার আর তারা ভয় পেয়ে উল্টোপাল্টা ভাবে লাঠিটা দিয়ে লোক দুটোকে মারতে থাকে। মার খেয়ে দুজনেই পালায় আর আধার লাঠি ফেলে তারাকে নিয়ে বেরিয়ে যায়। বের হতেই সূর্যের আলো দেখতে পায় ওরা। অবশেষে টাস্ক কমপ্লিট করতে পেরেছে ওরা। অনেক কষ্টে। আধার আর তারা হাঁপিয়ে গেছে। দুজনেই নিচে ফ্লোরে বসে পড়ে। একটু আগের ঘটনা ভাবতেই একে অপরের দিকে তাকিয়ে হেসে দেয় ওরা। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা ওদের। আধার, সিরিয়াসলি? তুমি মেয়েটার চুলে ধরেছ? হাসতে হাসতে, তারা তো কি করতাম? ও যদি তোমাকে নিজের মতো জম্বি বানিয়ে ফেলত? তোমাকে বাঁচানোর জন্য করেছি। আধার, এমন কিছু তোমার দ্বারাই সম্ভব, মেরি যান। মুখ ফসকে বলে ফেলে আধার। ওর নিজেরও খেয়াল নেই যে ও তারাকে মেরি যান বলেছে। তারা কি বললে? অবাক হয়ে, আধার, কি বলেছি? তারা, তুমি এই মাত্র কিছু একটা বললে। আধার, রিয়েলি? আমি খেয়াল করিনি কি বলেছি। আচ্ছা, এটা বাদ দাও, উঠো। আধার দাঁড়িয়ে তারার দিকে হাত বাড়িয়ে দেয়। আধারের হাত ধরে উঠে দাঁড়ায় তারা। আধার, ফেরিস হুইলে উঠবে? তারা হুম। আধার আর তারা ফেরিস হুইলে উঠার জন্য চলে যায়। নিজের পুরনো স্কুলের সামনে দাঁড়িয়ে আছে আরভান। আরভান ওর বাবা মায়ের সাথে সিডনিতেই থাকত, কিন্তু ওর বাবা মায়ের মৃত্যুর পর অনিচ্ছা সত্ত্বেও এখান থেকে ক্যানবেরা ওর ফুপির কাছে চলে যেতে হয়েছিল ওদের। ওখানেই বেড়ে উঠেছে আরভান আর আরমান। আর এখন এত বছর পর আবারও এই সিডনি শহরে ফিরতে হয়েছে ওর। এটা ডেস্টিনি নাকি কোইন্সিডেন্ট বুঝতে পারছে না আরভান। আরভান স্কুলের ভিতরে প্রবেশ করে। ভিতরে বাচ্চারা খেলা করছে। অনেক কিছু বদলে গেছে এত বছরে। হঠাৎ আরভানের একটা জায়গার কথা মনে পড়ে, যেটা ওর আর আরজুর সিক্রেট প্লেস ছিল। স্কুলের পেছনের ইয়ার্ডে চলে যায় আরভান। পেছনের ইয়ার্ডে অনেক পুরনো আর বিশাল মেপল বনসাই গাছ আছে। গাছটার সামনে আসতেই আরভানের ওর আর আরজুর শেষ দেখার কথা মনে পড়ে।
ফ্ল্যাশব্যাক। আরজু তুমি সত্যি চলে যাচ্ছ আরব? কাদো কাদো মুখ করে। আরভান হ্যাঁ আরজু আমার যেতে হবে। আরজু তুমি যেও না প্লিজ। আরভানের হাত ধরে। আরভান আমিও যেতে চাই না আরজু কিন্তু যেতে হবে। আমি না গেলে আরমান একা হয়ে যাবে। আরজু কিন্তু তুমি চলে গেলে আমি একা হয়ে যাব। মন খারাপ করে। আরভান প্লিজ মন খারাপ করো না আরজু। তুমি মন খারাপ করলে আমার কষ্ট হবে। আমি প্রমিস করছি খুব শীঘ্রই ফিরে আসব। আরজু তুমি যদি নিজের প্রমিস ভুলে যাও? আরভান তোমাকে দেওয়া প্রমিস আমি কখনো ভুলতে পারি? এবার একটু হাসো। আরজু কিন্তু যদি পড়ে তুমি আমাকে চিনতে না পারো? অথবা আমি তোমাকে চিনতে না পারি? আরভান তাহলে আমি এখানে এসে অপেক্ষা করব। ঠিক এই জায়গায় লাল মার্কার দিয়ে একটা বৃত্ত ড্র করে ওখানে দাঁড়ালো। তুমি এসে আমাকে এখানে দেখলে বুঝে যাবে আমিই আরব। হেসে। আরজু তাহলে আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করব এখানে। আরভান হুম। মাথা নাড়িয়ে। আরজু তুমি আসবে তো? প্রমিস করো। হাতের বৃদ্ধাঙ্গুল তুলে। আরভান হেসে নিজের হাতের বৃদ্ধাঙ্গুল তুলে আরজুরটার সাথে মিলালো তারপর বলল, আরভান প্রমিস। বর্তমানে সেই লাল বৃত্তটা এখনো আছে, তবে শুকনো পাতা আর ধুলো দিয়ে ঢেকে গেছে। আরভান হেঁটে সেই বৃত্তটার মাঝ বরাবর গিয়ে দাঁড়াল। ওর চোখে অপরাধবোধ স্পষ্ট। আরভান আইম সরি আরজু। আমি নিজের প্রমিস ভুলে গিয়েছিলাম। নিজের বেস্ট ফ্রেন্ডকে ভুলে গিয়েছিলাম। কিভাবে ফেস করব তোমায়? কিভাবে ক্ষমা চাইব? কিভাবে বলবো আমি ভুলে গিয়েছিলাম নিজের করা প্রমিস? কিভাবে? আরভান দীর্ঘ শ্বাস ফেলে সামনে তাকিয়ে আছে। হঠাৎ পেছনে কারো পদচিহ্ন শুনতে পায় ও। পেছনে ফিরে তাকাতেই দেখে আরজু। ধীর পায়ে এগোচ্ছে আরজু, চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আরভানের দিকে। আরজুকে দেখে আরভানের চোখে অপরাধবোধ স্পষ্ট ভেসে উঠছে। ওর মনের মধ্যে যেন ঝড় বইছে। ও বুঝতে পারছে না আরজুকে কি বলবে বা কিভাবে বলবে। আরজু একবার ড্র করা বৃত্তটার দিকে তাকায়, তারপর আরভানের দিকে। আরভানের মুখোমুখি দাঁড়ায় আরজু। চোখে বিস্ময় নিয়েই নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুল আরভানের দিকে তুলেও। আরভান কাপা কাপা হাতে নিজের বৃদ্ধাঙ্গুল আরজুর তার সাথে মিলিয়ে দেয়, যেমনটা ছোটবেলায় করেছিল ওরা। দুজনের চোখেই পানি টলমল করছে। আরজু নিজের কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু তবুও চোখের পানি অবাধ্য হয়ে গড়িয়ে পড়ছে। আরভানের নাক লাল হয়ে গেছে, নিজের কান্না আটকানোর বৃথা চেষ্টা ও নিজেও করছে। আরজু আরব? ভাঙা গলায় প্রশ্ন করল। আরভান হুম। আরব। মাথা নাড়িয়ে। আরজু সাথে সাথে আরভানের গলা জড়িয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। আরভানও আরজুকে জড়িয়ে ধরে আছে। আরজু তুমি জানো আরব, আমি প্রতিদিন এখানে আসি শুধুমাত্র তোমার জন্য। তোমার দেওয়া কথা এখনো মনে আছে আমার। শুধু তোমার জন্য প্রতিদিন এখানে এসে অপেক্ষা করি, কিন্তু দিন শেষে একা মলিন মুখে ফিরে যাই। তুমি আসো না। আমি তো ভেবেছিলাম তুমি ভুলে গেছো আমায়। আরভান আইম সরি। আইম রিয়েলি সরি আরজু। হঠাৎ ঝিরঝির বৃষ্টি শুরু হয়, সাথে বাতাসও বইছে। বাতাসের জন্য ম্যাপল বনসাই গাছটার লাল পাতাগুলো ঝরে পড়ছে ওদের উপর। যেন প্রকৃতি নিজেও ওদের দুজনের আবার দেখায় আনন্দিত। আধার আর তারা ফেরিস হুইলের সামনে দাঁড়িয়ে। এতক্ষণ তারা অনেক উৎফুল্ল থাকলেও এখন উঠতে ভয় পাচ্ছে ও। ফেরিস হুইলের উচ্চতা দেখেই ঢোক গিলে তারা।
আধার ভয় লাগছে? তারা মাথা দুলিয়ে। আধার ডোন্ট আফ্রেইড, আমি আছি তো। ডু ইউ ট্রাস্ট মি? তারা না। স্পষ্ট উত্তর। আধার হেসে দিল তারার কথায়। কারণ আগেও যখন ও শবনমকে এই প্রশ্নটা করত শবনম সোজা ঝাপটা না বলে দিত। এখনো স্মৃতি যাওয়ার পরেও ও এমনটাই করছে। কিন্তু আধার জানে মুখে শবনম না বললেও মন থেকে ও আধারের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে সব ধরনের পরিস্থিতিতে। আধারকে আনমনে হাসতে দেখে তারা কপাল কুঁচকে বলে, তারা তুমি হাসছ কেন? আধার একটা জোকস মনে পড়ে গিয়েছিল, কথা ঘুরানোর জন্য। তারা জোকসটা এতই ফানি হলে আমাকেও বলো। আমিও একটু হাসি। আধার ঠিক আছে বলবো, কিন্তু এখন না। যখন ফেরিস হুইল একদম টপে চলে যাবে তখন। তারা ওকে। কিন্তু পরে আবার ভুলে যেও না। আধার ভুলব না। আধার তারাকে নিয়ে ফেরিস হুইলে উঠে পড়ল। দুইজন দুই পাশে বিপরীতভাবে বসেছে। ধীরে ধীরে ওদের সাইডটা উপরের দিকে যাচ্ছে। টু বি কন্টিনিউড।